আমাদের রাজ্য বিধানসভার অধ্যক্ষের আকস্মিক প্রয়াণে এই ভোটটা হচ্ছে। 46,300 জনের মতো ভোটার রয়েছেন, 55টা পোলিং বুথ আছে। এই নির্বাচন মানে সংসদীয় ব্যবস্থায় গণতন্ত্রের একটা উচ্চতম ক্ষেত্র। স্লোগান তুলেছিল, আর নাই দরকার মানিক সরকার, হীরার সরকার করব। তো এই হীরার বিষে আমরা বিষাক্ত মরে যাচ্ছি, তাই ভুল পরিবর্তন করতে হবে। তো কিসের ভুল হয়েছে, কেন ভাবলেন? ভোটারের ভোটাধিকার সুরক্ষিত করতে হবে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে যথাযথ উপযুক্ত সেখানে আমাদের শান্তিরক্ষী বাহিনী, আরক্ষা বাহিনী, প্রশাসনের তদারকি সেখানে সংগঠিত করতে হবে। সমস্ত পুলিং এজেন্ট তারা যাতে নির্বিঘ্নে তাদের রাজনৈতিক দায়িত্ব প্রতিপালন করতে পারেন প্রতিটি রাজনৈতিক দলের, সেই বিষয়ে আমাদের আশ্বস্ত করতে হবে প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে। কাজেই সাথী সহযোগিতাগণ, আসুন আগামী 9 এপ্রিল দল বেঁধে পরিবারের সকলকে সাথে নিয়ে একসাথে ভোট কেন্দ্রে যান, নিজের ভোট নিজে দিন এবং এই ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে বিজয়ী করে ভোট যুদ্ধে ত্রিপুরা রাজ্যের বুকে এক নূতন যুদ্ধ জয়ের ইতিহাস তৈরি করুন। এই কথাগুলো বলে সকলকে আবারও এই নরেন্দ্র মোদীর আরএসএস বিজেপি তারা এই সংবিধান তৈরিতে বাধা সৃষ্টি করেছিল। 1950 সালে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে যখন সংবিধান রচনা হয়, সেদিন থেকে লেখা হয়েছিল ধর্মনিরপেক্ষতা। এই দেশে প্রত্যেকটা নাগরিক, তার সংখ্যা কত বড় কত ছোট, সেই পাঞ্জাবে পূর্ব পাকিস্তান থেকে আসা এরকম হিন্দু শিখ যারা বাস্তু এসছেন, তাদের প্রতি যেরকম ভাবে খুবই দয়া দেখিয়েছেন বা কর্তব্য পালন করেছেন, এতে নিশ্চয়ই আমরা ঈর্ষান্বিত নই। সেই দায়িত্ব, রাষ্ট্রীয় কর্তব্য এই ত্রিপুরার ক্ষেত্রে করেছে কি? গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রেতে মানুষের জীবনমান উন্নয়নে অন্য মাত্রায় ত্রিপুরা পৌঁছেছিল। 2018 বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্বগণ কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কি তখন তাদের সভাপতি অমিত শাহ বা অন্য রাজ্য থেকে যে সমস্ত নেতৃবর্গ তারা এসেছিলেন, তারা